সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত অন্য ভুবন উপন্যাসটির ৩য় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মিসির আলী বললেন, আমি কি আরো খানিকক্ষণ বসব? তিন্নি বলল, বসার ইচ্ছে হলে বসুন। মিসির আলী বসলেন, একটা সিগারেট ধরালেন। মেয়েটি নিজের মনে ছবি আঁকছে, সেই গাছের ছবি, লতানো ডাল, পত্রহীন বিশাল বৃক্ষ। মিসির আলী ঠিক করলেন তিনি একটি পরীক্ষা করবেন। এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোষে সরাসরি চাপ প্রয়োগ করতে পারে। উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা। ছোট্ট একটি মেয়ে, অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বাধা দেবার একমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেয়া। সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে। সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে। মিসির আলী ডাকলেন, তিন্নি। তিন্নি মুখ না তুলেই বলল, কি? তুমি আমার মাথার ব্যথাটা আবার তৈরি করো তো। কেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখতে চাই এই ব্যথার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। উপায় নেই, সেটাই দেখব। তবে তিন্নি, একটা কথা, ব্যথাটা তুমি তৈরি করবে খুব ধীরে, এবং যখনই আমি হাত তুলব তুমি ব্যথাটা কমিয়ে ফেলবে। আপনি খুব অদ্ভুত মানুষ। আমি মোটেই অদ্ভুত মানুষ নই, আমি একজন যুক্তিবাদী মানুষ। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমার কোনো সাহায্য লাগবে না। হয়তো লাগবে না, তবু আমি তোমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাই। এখন তুমি ব্যথাটা তৈরি করো, খুব ধীরে ধীরে। তিন্নি মাথা তুলে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে, ঠোঁট বেঁকে যাচ্ছে, বাঁকা ঠোঁট খুব হালকাভাবে কাঁপছে। মিসির আলী চোখ বন্ধ করে বসে আছেন। তিনি তার সমস্ত মন প্রাণ একটি ব্যাপারে কেন্দ্রীভূত করে ফেললেন। খুব ছোটবেলায় তিনি একটি সাপের মুখোমুখি হয়েছিলেন। এখন তিনি ভাবছেন সেই সাপটির কথা। সাপটির হলুদ গা ছিল চক্রকাটা, বুকে ভর দিয়ে এঁকে মেঁকে এগিয়ে আসছিল। তাকে দেখেই সে থমকে গেল, ঘন ঘন তার চেরা জিভ বের করতে লাগল। মিসির আলী এখন আর কিছুই ভাবছেন না। ঠিক এই মুহূর্তে সাপের চেরা জিভ ছাড়া অন্য কিছুই নেই। তিনি জীবিত কি মৃত সেই বোধও তাঁর নেই। তিনি কল্পনায় দেখছেন হলুদ রঙের কুৎসিত সাপের চেরা জিভ বাতাসে কাঁপছে। মিসির আলীর চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। তিনি অবাক হয়ে মিসির আলীকে দেখছে। আশ্চর্য ব্যাপার, এই মানুষটিকে সে কিছু করতে পারছে না। এতক্ষণে ব্যথায় তার ছটফট করা উচিত ছিল, কিন্তু লোকটি এখনো হাত তুলছে না। এর মানে কি? এর মানে কি এই যে সে ব্যথা পাচ্ছে না? তা কি করে সম্ভব? তিন্নি ব্যথার পরিমাণ অনেক দূর বাড়িয়ে দিল। তার নিজের মাথায় এখন ঝিমঝিম করছে। মিসির আলী হাত তুললেন। তিনি পরীক্ষায় পাশ করেছেন। মিসির আলী দুর্বল গলায় বললেন, তিন্নি, আমি এখন যাই, তোমার সঙ্গে পরে কথা হবে। তিন্নি জবাব দিল না, অবাক চোখে তাকে দেখতে লাগল। মিসির আলী বললেন, তিন্নি, আমি কি তোমার আঁকা ছবিগুলি নিয়ে যেতে পারি? কেন? আমি নিজের ঘরে বসে সময় নিয়ে ছবিগুলি দেখব। তাতে কি হবে? তোমাকে বুঝতে সুবিধা হবে। তিন্নি তার হাতে এক গাদা ছবি তুলে দিল। মিসির আলী সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। ক্লান্তিতে তার পা ভেঙে আসছে।
ঘুমে চোখ জড়িয়ে আসছে। তিনি পেছনে ফিরলেন। তিন্নি ছাদে উঠে গেছে। তার মাথার উপর চক্রাকারে কয়েকটি পাখি উড়ছে। আশেপাশে পাখি নেই, কিন্তু এই মেয়েটির মাথার উপর পাখি উঠছে কেন? শালিক পাখি কিচমিচ শব্দ করছে। মেয়েটিকে দেখে মনে হলো সেও কিছু বলছে পাখিদের। এত রহস্য কেন? মিসির আলি নিজের ঘরের দিকে এগুলেন। তার মন ভারাক্রান্ত। তিনি নিজের ভেতর এক ধরনের অস্থিরতা বোধ করলেন। সারাটা দিন তিন্নি ছাদে কাটালো। একবার এই মাথায় যাচ্ছে, আরেকবার ও মাথায়। মাঝে মাঝে বিড়বিড় করে নিজের মনে কথা বলছে এবং হাসছে। শীতের দিনের রোদ দুপুরের দিকে খুব বেড়ে যায়, সারা গা চিড়বিড় করে। কিন্তু মেয়েটি নির্বিকার, হাঁটছে তো হাঁটছেই। রহিমা দুপুরে ছাদে এসে ভয়ে ভয়ে বলেছিল, ভাত দিছি, খাইতে আসেন। তিন্নি কোনো কথা বলেনি। রহিমা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। তিন্নি বুঝতে পারছে সিঁড়ি দিয়ে নামার সময় রহিমা মনে মনে বলছে, পিশাচ, পিশাচ, মানুষ না, পিশাচ। তিন্নির খানিকটা রাগ লাগছিল, কিন্তু সে সামলে নিল। সবসময় রাগ করতে ভালো লাগে না, তার নিজেরও কষ্ট হয়, চোখ জ্বালা করে। রহিমা চলে যাবার পরপরই বরকত সাহেব এলেন। তিনি কোনো কথা বললেন না। চিলে কোঠার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিন্নির মন খারাপ হয়ে গেল। বাবা আগে তাকে ভয় পেতেন না, এখন পান, খুবই ভয় পান। অথচ সে বাবাকে একদিনও ব্যথা দেয়নি, কোনোদিন দেবেও না। তিন্নি, জি বাবা। ভাত খেতে এসো। আমার খিদে নেই বাবা, যেদিন খুব রোদ ওঠে সেদিন আমার খিদে হয় না। বরকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাসের শব্দ শুনে তিন্নির আরো মন খারাপ হয়ে গেল। তিন্নি। কি বাবা? যে ভদ্রলোক এসেছেন তার সঙ্গে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাকে তোমার কেমন লেগেছে? ভালো। তাহলে তাকে ব্যথা দিলে কেন? আমি কিছুক্ষণ আগে একতলায় গিয়েছিলাম, ভদ্রলোক মরার মতো পড়ে আছেন। তিন্নি জবাব দিল না। বরকত সাহেব বললেন, তুমি জানো তিনি কি জন্য এসেছেন? জানি, তিনি আমাকে বলেছেন। তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার যত কথা আছে সব ওকে বলবে, কিছুই লুকোবে না। আচ্ছা। তোমার স্বপ্নের কথাও বলবে। তিনি বিশ্বাস করবেন না, হাসবেন। না, হাসবেন না। উনি একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তোমার সব কথা উনি বুঝবেন। আমি যা বুঝতে পারিনি উনি তা পারবেন। তিন্নি বলল, উনি কি গাছের মতো জ্ঞানী? বরকত সাহেব মৃদু স্বরে বললেন, তোমার গাছের ব্যাপারটা আমি জানি না তিন্নি, কাজেই বলতে পারছি না তিনি গাছের মতো জ্ঞানী কিনা। আমার ধারণা গাছের জীবন থাকলেও তা খুব নিম্ন পর্যায়ের, জ্ঞান বুদ্ধির ব্যাপার সেখানে নেই। বাবা। বলো মা। আমার স্বপ্নের ব্যাপারটা কি আজই ওকে বলবো? না, আজ না বললেও হবে, কাল বলো। আজ ভদ্রলোক ঘুমোচ্ছেন, আমার মনে হয় সারাদিনই ঘুমোবেন। তুমি ব্যথা দেবার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন। তিন্নি লজ্জিত হলো, কিছু বলল না। বরকত সাহেব বললেন, তুমি কি ছাদেই থাকবে? হ্যাঁ, তুমি যাও, ভাত খাও। বরকত সাহেব নেমে গেলেন। তিন্নি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আবার হাঁটতে শুরু করল।
সে নেমে এলো সন্ধেবেলায়। তার গা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। আজ সে আবার স্বপ্ন দেখবে। এসব লক্ষণ তার এখন চেনা হয়ে গেছে। তার ভয় ভয় করতে লাগলো। স্বপ্ন এত বাজে ব্যাপার, এত কষ্টের। ঘুমোবার আগে তিন্নি এক বাটি দুধ খেল। রহিমা কমলা এনেছিল। খোসা ছাড়িয়ে তার দুটি কোয়া মুখে দিল। রহিমা বলল, আমি এই ঘরে ঘুমামো আপা? তিন্নি কড়া গলায় বলল, না। রহিমা প্রতি রাতেই এই কথা বলে। প্রতি রাতেই তিন্নি একই উত্তর দেয়। একা থাকা তার অভ্যেস হয়ে গেছে, অথচ কেউ সেটা বুঝতে চায় না। বাবাও মাঝে মাঝে এসে বলেন, তুমি কি আমার সঙ্গে ঘুমোবে মা? একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। বাবা এসে জোর করে তাকে উঠিয়ে নিয়ে গেল। সে কতবার বলেছে, আমি কাউকেই ভয় করি না। বাবা শোনেনি। বাবা মারা কোনো কথা শুনতে চায় না। মার কথা সে অবশ্যই বলতে পারে না, কারণ মার কথা তার কিছুই মনে নেই। শুধু মনে আছে মাথা ভর্তি চুলের একটি গোলগাল মুখ তার মুখের ওপর ঝুঁকে আছে। তিন্নি ভাবতে লাগলো, মা বেঁচে থাকলে এখন কি করত? তাকে নিয়ে খুব সমস্যায় পড়ে যেত। হয়তো রোজ রাতে তার সঙ্গে ঘুমতো, কান্নাকাটি করত। আচ্ছা, সে এরকম হলো কেন? সে অন্য সব মেয়েদের মতো হলো না কেন? রহিমা এখনো দাঁড়িয়ে আছে, সরাসরি তিন্নির দিকে তাকাচ্ছে না, কিন্তু মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি এ ঘর থেকে চলে যেতে। তিন্নি ভেবে পেল না যে চলে যেতে চাচ্ছে সে চলে না গিয়ে দাঁড়িয়ে আছে কেন। রহিমা, জি আপা। তুমি আজ সকালে আমাকে পিশাচ ডাকছিলে কেন? রহিমার মুখ সাদা হয়ে গেল। দেখতে দেখতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পিশাচরা কি করে রহিমা? রহিমা তার জবাব দিল না। তার পানির পিপাসা পেয়ে গেছে, বুক শুকিয়ে কাঠ। আর কোনোদিন আমাকে পিশাচ ডাকবে না? জি আচ্ছা, এখন যাও। আজ বোধহয় স্বপ্নটা সে দেখবেই। বিছানায় শোয়া মাত্র চোখ জড়িয়ে আসছে ঘুমে। অনেক চেষ্টা করেও চোখ মেলে রাখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ যেন অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। ঝুনঝুন শব্দ হচ্ছে দূরে। এই দূর অনেকখানি দূর, গ্রহ নক্ষত্র ছাড়িয়ে দূরে, আরও দূরে। তিন্নি ছটফট করতে লাগলো। সে ঘুমোতে চায় না, জেগে থাকতে চায়, কিন্তু ওরা তাকে জেগে থাকতে দেবে না। ঘুম পাড়িয়ে দেবে এবং ঘুম পাড়িয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখাবে। তিন্নি সেই রাতে যে স্বপ্নটা দেখল তা অনেকটা এরকম। একটা বিশাল মাঠে সে দাঁড়িয়ে আছে। যত দূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ, বিশাল মহিরুহ। এসব গাছের মাথা যেন আকাশ স্পর্শ করেছে। গাছগুলি অদ্ভুত, লতানো ডাল, কিছু কিছু ডাল আবার বেনি পাকানো। তাতে গায়ের রং সবুজ নয়, হলুদের সঙ্গে লাল মেশানো, হালকা লাল। এসব গাছ একসঙ্গে হঠাৎ কথা বলে উঠছে, নিজেদের মধ্যে কথা, আবার কথা বন্ধ করে দিচ্ছে। তখন চারদিকে শুনশান নীরবতা। শোনা যাচ্ছে শুধু বাতাসের শব্দ। ঝড়ের মতো শব্দে বাতাস বইছে, আবার সেই শব্দ থেমে যাচ্ছে। তখন কথা বলছে গাছেরা, কত অদ্ভুত বিষয় নিয়ে, কত অদ্ভুত কথা। তার প্রায় কিছুই তিন্নি বুঝতে পারছে না। একসময় সমস্ত কথাবার্তা থেমে গেল। তিন্নি বুঝতে পারল সব কটি গাছ তাকে লক্ষ্য করছে। তাদের মধ্যে একজন বলল, কেমন আছো ছোট্ট মেয়ে? ভালো। ভয় পাচ্ছ কেন তুমি? আমি ভয় পাচ্ছি না, অল্প অল্প পাচ্ছি। কোনো ভয় নেই,
কোনো ভয় নেই বলার সঙ্গে সঙ্গে সব কটি গাছ একত্রে বলতে লাগলো, ভয় নেই, কোনো ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। ভয়াবহ শব্দ, কানের তালা লেগে যাবার মতো অবস্থা। তিন্নি তখন কেঁদে ফেলল। তার কান্নার সঙ্গে সঙ্গে সমস্ত শব্দও থেমে গেল। কথা বলল শুধু একটি গাছ, ছোট্ট মেয়ে তিন্নি। কি কাঁদছ কেন? জানি না কেন, জানি না কেন আমার কান্না পাচ্ছে। ভয় লাগছে? হ্যাঁ। কোনো ভয় নেই, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলো কমে এলো। সব কটি গাছ একত্রে মাথা দুলিয়ে কি সব গান করতে লাগলো। এই গানে মনে অদ্ভুত এক আনন্দ হয়। শুধু মনে হয় কত সুখ চারদিকে। শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে, আনন্দ করতে ইচ্ছে করে। ঘুম আসছে ছোট্ট মেয়ে তিন্নি? আসছে। তাহলে ঘুমাও। আমাদের গান তোমার ভালো লাগছে? লাগছে। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। গাঢ় ঘুমে তিন্নির চোখ জড়িয়ে এলো। স্বপ্ন শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েও যেন শেষ হয়নি। তার রেশ লেগে আছে তিন্নির চোখে মুখে। মিসির আলি সারাদিন ঘুমোলেন। দুপুরে একবার ঘুম ভেঙেছিল। মাথায় অসহ্য যন্ত্রণা। তিনি পরপর 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন। যখন জাগলেন তখন বেশ রাত। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। একজন বেটে মতো লোক আছে, হাতে স্টেথোস্কোপ। নিশ্চয়ই ডাক্তার। দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে নিজাম। বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। বরকত সাহেব বললেন, এখন কেমন লাগছে? ভালো। মিসির আলি উঠতে চেষ্টা করলেন। ডাক্তার সাহেব বললেন, নড়াচড়া করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই। তিনি কিছু বললেন না। নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে। ঘুম ঘুম ভাবটা ঠিক কাটছে না। ডাক্তার সাহেব বললেন, হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন? প্রেশার ছিল না, হঠাৎ করে হয়েছে। যে জিনিস হঠাৎ আসে তা হঠাৎই যায়। কি বলেন? না না, খুব সাবধানে থাকবেন। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। বরকত সাহেবকে বলছিলাম হাসপাতালে ট্রান্সফার করবার জন্যে। সত্যি করে বলুন, এখন কি বেটার লাগছে? লাগছে, আগের মতো খারাপ লাগছে না। ডাক্তার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, হঠাৎ করে এরকম হাই প্রেশার হবার তো কথা নয়, খুব আনইউজুয়াল। তিনি এক গাদা ওষুধপত্র দিলেন। যাবার সময় বারবার বললেন, রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। একটা ঘুমের ওষুধ দিয়েছি, খেয়ে টানা ঘুম দিন। ভোরে এসে আমি আবার প্রেশার মাপব। বরকত সাহেব বললেন, আপনি তো সারাদিন কিছু খাননি। এখন খাবো। গোসল সেরে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন? নিশ্চয়ই করব। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। মিসির আলি বললেন, আজ না, আমি আগামীকাল কথা বলবো। ঠিক আছে, আগামীকাল। বরকত সাহেব ঘর থেকে বেরুতে গিয়েও থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আপনার কষ্ট হলো খুব, আমি লজ্জিত। আপনার লজ্জিত হবার কিছুই নেই, আপনি এ নিয়ে ভাববেন না।
দীর্ঘ স্নানের পর মিসির আলি সাহেবের ভালোই লাগল। ক্লান্তির ভাব নেই, মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে, তবে তা সহনীয়। এখন মনে হচ্ছে গরম এক কাপ চা খেলে সেরে যাবে। খাবার নিয়ে এলো নিজাম। মিসির আলি লক্ষ্য করলেন নিজাম তাকে বারবার আর চোখে দেখছে। তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নিজাম। জি স্যার। তুমি কেমন আছো? জি স্যার, ভালো। তিন্নি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি? নিজাম চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগল। কথা বলছো না কেন নিজাম? কি বলবো স্যার? ওই যে জিজ্ঞেস করলাম তোমাকে মাথা ব্যথা দেয় কিনা। আমার ধারণা সবাইকেই মাঝে মাঝে দেয়, ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলছেন। তোমাকেও দিয়েছে? জি স্যার। কবার দিয়েছে? অনেকবার। তবু তুমি এ বাড়িতে পড়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ওর অসুখ ভালো করবার জন্যে এখানে এসেছি। কাজেই ওর সম্পর্কে সব কিছু আমার জানা দরকার। তোমরা যদি না বলো তাহলে আমি জানবো কি করে? কি জানতে চান স্যার? মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে? 3 বছর ধইরা। প্রথম কিভাবে শুরু হলো এটা তোমার মনে আছে? জি আছে। রহিমা তিন্নি আপার জন্যে দুধ নিয়ে গিয়েছিল। আপা খাইতেছিল না। তখন রাগের মাথায় রহিমা তিন্নি আপাকে একটা চড় দেয়। তারপরই শুরু হয়। রহিমা চিৎকার করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, ভয়ঙ্কর কষ্ট পায়। রহিমা কি এখনো কাজ করে এ বাড়িতে? জি। এরকম কষ্ট কি সে আরও পেয়েছে? জি স্যার। তবু সে বাড়িতে পড়ে আছে কেন? চলে যায় না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি লক্ষ্য করলেন এই প্রশ্নটির জবাব নিজাম এড়িয়ে যাচ্ছে। এত কষ্টের পরেও কাজের মানুষগুলি এখানেই আছে। তার কি কারণ হতে পারে? হয়তো অনেক বেশি বেতন দেয়া হচ্ছে যে কারণে থাকছে, কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। তুমি বেতন কত পাও নিজাম? জি, মাসে 150 টাকা আর কাপড় চোপড়। মিসির আলির মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয়। কাজেই এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার কারণ অন্য। নিজাম। জি স্যার। তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? নিয়ে আসতেছি স্যার। আর শোনো, রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই। ওকে পেলে আমার কথা বলবে। জি আচ্ছা। নিজাম চট করে চা নিয়ে এলো। লোকটি করিতকর্মা। চাটা হয়েছেও চমৎকার। চুমুক দিতে দিতেই মাথার যন্ত্রণা প্রায় সেরে গেল। চিনি লাগবে স্যার? না, লাগবে না। খুব ভালো চা হয়েছে নিজাম। তুমি বসো, টুলটায় বসো, কথা বলি। নিজাম বসল না, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, তিন্নির মধ্যে তুমি আর কি অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছ? নিজাম মাথা চুলকাতে লাগল। মিসির সাহেব বললেন, ভালো করে চিন্তা করে বলো। সে এমন কিছু কি করে যা আমরা সাধারণত করি না?
তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন। তাই নাকি? জি স্যার, জ্যৈষ্ঠ মাসের রোদেও তিন্নি আপা সারাদিন ছাদে বসে থাকেন। এছাড়া আর কি করে? আর কিছু না। মনে করতে চেষ্টা করো, হয়তো কোনো ছোট ব্যাপার। তোমার কাছে হয়তো এর কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার।